দর্শক চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সহসভাপতি জলি তালুকদারের কাছে। আবার ফিরে এলাম আপু আপনার কাছে এবং আরও একবার জানাতে চাই মহান মে দিবসের অনেক অনেক শুভেচ্ছা। এই যে মহান মে দিবস, শ্রমিকদের দাবি বা তাদের যে অধিকার সেটা আদায়ের জন্যই তো আসলে তৈরি হয়েছিল, এই দিনটি এসেছিল। সে জায়গা থেকে কি মনে করেন যে আজকের 2026-এ এসে শ্রমিকদের দাবি বা অধিকার কতটুকু আদায় করা হচ্ছে? প্রথমত আমি বলবো 1886 সালে মে দিবস যেভাবে শুরু হয়েছিল 8 ঘন্টা কাজের দাবিতে, ট্রেড ইউনিয়ন অধিকার এবং তাদের মজুরির দাবিতে, 1886 সাল আর এটা হলো 2026 সাল। 2026 সালে এসে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আজকে আমরা দেখি যে আমাদের কোনো সেক্টরের 142টা খাত আছে আমাদের শ্রমিকদের, তো কোনো খাতেই 8 ঘন্টা কাজ করে কোনো শ্রমিকের পক্ষে জীবন ধারণ সম্ভব না। তাহলে মুক্তিযুদ্ধের পরে এখন পর্যন্ত শ্রমিকদের অবস্থার যে পরিবর্তন হওয়ার কথা ছিল সেই পরিবর্তন আদৌ হয়নি। আর একটা বড় অংশ খাতের কিন্তু এখন পর্যন্ত আমাদের শ্রমিকরা ন্যূনতম মজুরি পায় না। আমরা একটা জাতীয় ন্যূনতম মজুরি দাবি করছি দীর্ঘদিন ধরে, যাতে করে হচ্ছে ধরেন সব খাতের শ্রমিকরা একই ধরনের মজুরি পায় এবং তাদের ট্রেড ইউনিয়ন অধিকারও নিশ্চিত হয়, কিন্তু সেই জায়গাগুলো দাবি থেকে যাচ্ছে। এই মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের যে পরিবর্তন হওয়ার কথা ছিল শ্রমিকদের মধ্যে, সেই পরিবর্তন আদৌ হয়নি। ইভেন আমরা ভেবেছিলাম যে 24-এর গণঅভ্যুত্থান, যেখানে আমাদের শ্রমিকরা, গার্মেন্টস শ্রমিক সহ হকার সকল শ্রমিকরাই একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আপনারা জানেন যে 24-এর গণঅভ্যুত্থানে জীবন দিয়েছে সবচেয়ে বেশি শ্রমিকরা। তারা তো একটা পরিবর্তনের জন্য জীবন দিয়েছে। তারা কেউ উপদেষ্টা, মন্ত্রী, এমপি হতে চায়নি, তারা একটা পরিবর্তন চেয়েছে, তার জীবনমানের উন্নয়ন চেয়েছিল। কিন্তু সেইখানেও খুব বেশি পরিবর্তন কিন্তু আমাদের চোখে পড়ে না। উপরন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে শ্রমিকরা একটা বিরাট লড়াই করলো, তাদের উপরে কিন্তু গুলি চলেছে এবং শ্রমিকদেরকে গুলি করে মারাও হয়েছে তখন। ফলে হচ্ছে আমাদের দেশের প্রেক্ষাপটে শ্রমিকদের যে ধরনের জীবনমানের পরিবর্তন হওয়ার কথা ছিল সেটা হয়নি। উপরন্তু আমি একটা জিনিস বলবো যে বরং মে দিবসটাই শ্রমিকদের জীবন থেকে ছিনতাই হয়ে গেছে আর কি। শ্রমিকদেরকে নিয়ে সবাই কথা বলে না, এই যে কথা বলে না, না বলবার পেছনে কারণটা কি আসলে? এটা আমারও সবচেয়ে আমি অনেকবার ভাবি যে শ্রমিকদের বিষয় নিয়ে আপনি দেখেছেন পার্লামেন্টে অনেক অহেতুক কথাবার্তা হচ্ছে, কিন্তু শ্রমিক, কৃষক, শ্রমজীবী মানুষের পক্ষে খুব কম কথা হয় পার্লামেন্টে। অথচ পার্লামেন্টের যে খরচ সেটা তো জনগণ যোগায় এবং সেখানে তো সাধারণ শ্রমজীবী মানুষের কথা হওয়ার কথা, যে শ্রমিকরা বাংলাদেশটাকে অর্থনৈতিকভাবেও টিকিয়ে রাখছে, তাদেরই তো কথা হওয়ার কথা, কিন্তু সেটা হচ্ছে না। এবং দুঃখজনক বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধের পরপর বাংলাদেশে একটা বুদ্ধিজীবী শ্রেণী ছিল যারা হচ্ছে শ্রমিকদের পক্ষে কথা বলতো এবং শক্তিশালী বিপ্লবী ধারার ট্রেড ইউনিয়নও ছিল যারা হচ্ছে শ্রমিকদের পক্ষে কথা বলতো, কিন্তু সেইটা এখন একেবারেই শূন্যের কোঠায় ঠেকেছে। এবং আপনি দেখবেন শ্রমিকদের একটা সাধারণ মানুষ কোনো কারণে যদি মারা যায় বা ছাত্রদের ক্ষেত্রে যে ঘটনা ঘটলে, এই ধরনের ঘটনা ঘটলে বা শ্রমিকদের ক্ষেত্রে ঘটলে, সেইখানে যে শ্রেণীগত পার্থক্য আপনি দেখবেন, শ্রমিকদের একটা বৈষম্য দেখবেন এবং শ্রমিকের মৃত্যু যেন একটা স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে, তো সেই জায়গায় কথা বলে না। এবং এইটা আসলে সম্ভবত সবচেয়ে বড় বিষয় হচ্ছে একটা বর্জুয়া যে সিস্টেম বা রাষ্ট্র ব্যবস্থা, সেটারই একটা প্রভাব সর্বত্র গিয়ে পড়েছে আর কি। শ্রমিকদের পক্ষে কথা বলার লোকের সংখ্যা কমে গেছে, আর আমরা যারা কথা বলি তাদের উপরে ব্যাপকভাবে নিপীড়ন, নিষ্পেষণ এগুলোই নেমে আসে, হামলা মামলা এগুলো নেমে আসে, আপনারা জানেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে শ্রমিকরা বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, সেই শ্রমিকদের ক্ষেত্রে সরকারও বিকল্প কিছু না ভেবে অনেক সময় আপনি দেখবেন এই যে রিক্সা বলেন, হকার বলেন, আমাদের হয়তো সুশীল সমাজ বা সুশীল মানুষদের হয়তো কষ্ট হয়, কিন্তু বাংলাদেশের আর্থসামাজিক যদি হিসাব আপনি করেন, সেই হিসাবে তো আমাদের আসলে যে অর্থনৈতিক যে অবস্থা, সেখানে আমাদের শ্রমিকদেরকে আমরা কাজ দিতে পারছি না, অসংখ্য বেকার, কিন্তু তাদেরকে উচ্ছেদ করার দিকে থাকছি বা তাদের বিরুদ্ধে আমরা কথা বলছি। আমি অনুরোধ করব এই সবগুলো বিষয় একটু সকল মানুষকেই একটু তলায় ভাবা এবং শ্রমিকদের পক্ষে অবস্থান নেওয়া। এবছরের মহান মে দিবসের প্রতিপাদ্য কি? আসলে প্রতিপাদ্য বিষয় তো দুই ধরনের। সরকার তো অনেক সময় এক এক ধরনের প্রতিপাদ্য বিষয় দেয়। গতবার আমরা দেখেছিলাম মালিক শ্রমিক ভাই ভাই, এবং এবার দেখলাম যে সুস্থ শ্রমিক, কর্মঠ হাত এবং আনবে নবপ্রভাত।
তো এইগুলো আসলে শুনতে খুব ভালো শোনায় আর কি। হ্যাঁ। এবারে প্রতিবাদটা শুনতে কিন্তু প্রতিবাদের প্রতিফলনটা হচ্ছে কিনা বাস্তবিক প্রতিবাদটা কিন্তু অর্থে শুনতে খুব ভালো শোনাচ্ছে। হ্যাঁ, সেই কিন্তু প্রশ্নটা থেকে যায়। ঘটনা হচ্ছে, আমি একটু স্পষ্টভাবে বলতে চাই, দুইটা জিনিস এখানে আমি উল্লেখ করতে চাই। একটা হচ্ছে যে শ্রমিক মালিক কখনো ভাই ভাই হইতে পারে না, এখানে আকাশ পাতাল তফাৎ, তেল আর জল কখনো মিশখায় না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আরেকটা স্লোগান আমি অনেককে দিতে দেখি আর কি, মে দিবস উপলক্ষে অনেক সময় দেয় আর কি মালিকদের পক্ষে, যে শ্রমিক মালিক শ্রমিক স্বার্থে সবাই এক কাতার, রাজনীতির ঝাড় যা, রাজনীতির ঝাড় যা, শ্রমিক স্বার্থে সব এক কাতার, এই ধরনের একটা স্লোগান দেয়। কিন্তু এটা সম্ভবত খুবই ভুল, সম্ভবত না, এটা একদম নির্দিষ্টভাবে আমি বলতে চাই যে এটা একটা ভুল স্লোগান। কারণ শ্রমিকের আসলে নিজস্ব রাজনীতি আছে। যতক্ষণ পর্যন্ত শ্রমিক তার মজুরি দাসত্বের বিরুদ্ধে লড়াইটা না করতে পারবে, কারণ আজকে মজুরি ধরেন 10 টাকা বৃদ্ধি পেল, বাজারে জিনিসপত্রের দাম 20 টাকা বৃদ্ধি পেল, তাদের তো শ্রমিকের মজুরি বাড়ে না, মজুরি বরং কমে যায়। ফলে হচ্ছে এই যে ভুল স্লোগান, এবং শ্রমিকদেরকে সবসময় বলা হয় যে তুমি শুধু অর্থনীতিবাদী আন্দোলন করো, তুমি তোমার মানে মজুরি বৃদ্ধির জন্য শুধু আন্দোলনটা করো, কিন্তু তোমার জীবন মানের পরিবর্তনের জন্য যে রাজনৈতিক আন্দোলন সেই দিকে যেও না। শ্রমিকদেরকে এক ধরনের বিভিন্ন ট্রেড ইউনিয়নের জায়গা থেকে এগুলো বুঝতে হয়, বিশেষ করে মালিকদের ট্রেড ইউনিয়ন, ইয়েলো ট্রেড ইউনিয়ন, সেই জায়গাগুলো থেকে করা হয়। কিন্তু আমি স্পষ্টভাবে মনে করি, বা আমাদের সংগঠন স্পষ্টভাবে মনে করে যে শ্রমিকদের একটা রাজনীতি আছে, এবং শ্রমিক যদি সেই রাজনীতির ব্যাপারটা না বুঝতে পারে তাহলে তার জীবনের অবস্থার কোনো পরিবর্তন হবে না। কারণ রাজনীতি পার্লামেন্টে কথা বলবে, রাজনীতি সর্বত্র শ্রমিকের পক্ষে কথা বলবে। ফলে শ্রমিককে শুধু জীবন দেওয়ার সময় অভ্যুত্থানে শ্রমিক থাকবে, আজ তার মানে যখন রাষ্ট্র ক্ষমতার প্রশ্ন আসবে, যখন রাজনীতির চাকা ঘোরানোর কথা আসবে, তখন শ্রমিকের কোনো অবস্থান থাকবে না। এই অবস্থা দিয়ে শ্রমিকের পরিবর্তন আসলে আদৌ সম্ভব না। মানুষ যদি অধিকার সচেতন হতে চায় তাকে অবশ্যই রাজনীতি সচেতন হতে হবে। অবশ্যই অবশ্যই রাজনৈতিক সচেতন হতে হবে, এবং রাজনীতি বাদ দিয়ে শ্রমিক অবস্থার কোনো পরিবর্তন হবে না। শ্রমিকদের হয়ে বা শ্রমিকদের অধিকার বা দাবি আদায়ের জন্য কোন কোন সংগঠন এই মুহূর্তে বাংলাদেশে কাজ করছে? এখানে তো সংগঠন অনেক, তবে এটা ঠিক যে 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 সেক্টরগুলো, যে খাতগুলো একটু প্রমিনেন্ট খাত, যেমন গার্মেন্ট বলেন, তাও চা শ্রমিকদের অবস্থাও কিন্তু খারাপ। চা শ্রমিকের একটাই ইউনিয়ন আছে, এবং যে ইউনিয়নটা আসলে সরকার এবং মালিকের কথা শুনে, শ্রমিকদের স্বার্থের পক্ষে কথা শুনে। আপনারা জানেন যে এক দীর্ঘ লড়াইয়ের পরেও, মানে ধর্মঘটের পরেও চা শ্রমিকদের মজুরি যা বৃদ্ধি পেয়েছে, 178 টাকা পায় দৈনিক, এটা তো কোনোভাবেই চিন্তা করা যায় না যে একজন মানুষ 178 টাকা দিয়ে তার জীবন কিভাবে চালাবে। এবং তার বাড়ি ঘরে যদি আপনি যান, আপনার চোখে পানি আসবে আর কি, যদি আপনি বিবেকবান মানুষ হন। যে এই ধরনের একটা বর্বর বা মানে অসভ্য জায়গা আমাদের এখানে থাকতে পারে, মানে এটা চিন্তা করা যায় না যে মানুষকে এইভাবে শোষণ, এইভাবে এক্সপ্লয়টেশন মানুষকে করা যাইতে পারে আর কি, সেই অবস্থা আর কি। আর যেসব সেক্টর, ধরুন গার্মেন্টস সেক্টর সহ বড় বড় সেক্টরগুলোতে আসলে ট্রেড ইউনিয়ন সংখ্যা বেশি, কিন্তু তার মধ্যে একটা বড় অংশ হচ্ছে মালিকদের ট্রেড ইউনিয়ন এবং পকেট এনজিও ট্রেড ইউনিয়ন, সেগুলোর সংখ্যা বেশি। নেটিভ ট্রেড ইউনিয়ন বা বিপ্লবী ধারা ট্রেড ইউনিয়ন, যারা শ্রমিকদের স্বার্থে লড়াই করে এবং শ্রমিকদের স্বার্থটাকেই গুরুত্বপূর্ণ মনে করে আর কি, সেটা কথা বলে, হ্যাঁ, সেইটার সংখ্যাটা আসলে কম বাংলাদেশে। ফলে হচ্ছে আমি মনে করি গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র সহ যারা বিপ্লবী ধারা ট্রেড ইউনিয়ন, সেই ট্রেড ইউনিয়নগুলোই শ্রমিকদের স্বার্থে আসলে এখন লড়াই করছে। কিন্তু ব্যাপক পরিমাণ শ্রমিককে ট্রেড ইউনিয়নের আওতায় আনা এখন পর্যন্ত সম্ভব হয় নাই। এই জায়গাটা আমাদের একটা ব্যাপক ঘাটতি রয়ে গেছে, এবং প্রত্যেকটা সেক্টরের যদি ব্যাপক পরিমাণ শ্রমিককে ট্রেড ইউনিয়নের আওতায় আনা যায়, এবং আইনের যতটুকুই শ্রমিকদের স্বার্থ রক্ষা করে সেইটাও যদি ইমপ্লিমেন্টেশনের জায়গায় আমরা যেতে পারতাম, তাও শ্রমিকদের অবস্থার একটা পরিবর্তন সম্ভব হতো আর কি। কিন্তু সেই জায়গাটাতেই ব্যাপক ঘাটতি আমাদের রয়ে গেছে, এবং সেটার চেষ্টা আমরা অব্যাহত রেখেছি। গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, যার সহ সভাপতি আপনি, এই সংগঠনটি কিভাবে কাজ করছে? আমাদের তো প্রত্যেকটা এলাকাতেই আমাদের রেজিস্টার্ড ইউনিয়ন আছে। আমরা দুই পদ্ধতিতেই কাজ করি আসলে, আমাদের রেজিস্টার্ড ইউনিয়নও আছে, আর আমাদের কিছু ফ্যাক্টরিতে আমাদের রেজিস্ট্রেশন নাই। আপনারা জানেন যে আমাদের যে ইউনিয়নগুলো যে রেজিস্ট্রেশন পায়, সেগুলোর যে খুব গণতান্ত্রিক ফাংশনিং থাকে এরকম না আর কি। এটা 2 বছর পরে ভোট হওয়ার কথা, নতুন নির্বাচন, মানে নতুন নির্বাচিত লিডারশিপ নেতৃত্বে নির্বাচিত হওয়ার কথা, এগুলো কিছুই হয় না কিন্তু। ফলে একটা গণতান্ত্রিক চর্চা কিন্তু ইউনিয়নগুলোতে থাকে না। কিন্তু আমরা যেটা চেষ্টা করি যে আমাদের যে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নিয়মিত আমরা সম্মেলনের কাজটাও আমরা করি, এবং আমরা অঞ্চল কমিটি,
আমাদের তারপরে ফ্যাক্টরি কমিটি সেইগুলোতে কাজ করি এবং বিভিন্ন মুভমেন্ট, জাতীয় মুভমেন্ট এবং ফ্যাক্টরি ধরে প্রচুর আমার জীবনে শত শত ফ্যাক্টরি মুভমেন্ট আমি করেছি এবং জাতীয় বিশেষ করে মজুরি বৃদ্ধির আন্দোলনে ব্যাপক আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছি, জেল খেটেছি, হামলা মামলার সম্মুখীন হয়েছি, সেইগুলো হয়েছে। তো সেই সামগ্রিকভাবে আমরা সেই কাজটা আসলে করার চেষ্টা করি, যদিও এই কাজটা করতে গিয়ে নানান ধরনের হ্যারাসমেন্টের শিকার আমাদের নানানভাবে হতে হয়। কারণ ট্রেড ইউনিয়ন করার বিষয়টা এখনও আমাদের মালিকদের যে বোঝার বিষয়টা, বোঝার জায়গায় ঘাটতি আছে, কারণ তারা এখনও সামন্ত কালচারটাকেই করে যে মানে এখানে কেউ ট্রেড ইউনিয়ন বা সংগঠনের চর্চা করতে পারবে না। কিন্তু আমাদের আইএলও কনভেনশন, আমাদের সংবিধান এবং আমাদের শ্রম আইনে, যদিও শ্রম আইনে কিছুটা সাংঘর্ষিক বিষয় আছে, কিন্তু সেইখানে তো একজনকে ট্রেড ইউনিয়ন করার অধিকার মানে নিশ্চিত করে আর কি আমাদের আইন, সংবিধান এবং আইএলও কনভেনশন অনুযায়ী। তো আমরা সেইগুলো ফলো করেই আমাদের কাজ আমরা পরিচালনা করি এবং লড়াই সংগ্রামগুলো পরিচালনা করি। আমরা অনেক রকম শ্রম আইনের কথা শুনি, কিন্তু সেটার বাস্তবায়ন কতটুকু হয়? এখন শ্রম আইনে আমার এক্সপিরিয়েন্স, আমি 2005 সাল থেকে এই সেক্টরে কাজ করছি। তো আমার এক্সপিরিয়েন্স হচ্ছে, আপনি যদি বাংলাদেশের চিত্রটা দেখেন, সবচেয়ে মিলিটেন্ট এবং সাহসী আন্দোলন সংগ্রাম এবং নিজেদের জীবনের ক্ষেত্রেও সেটা হলো গার্মেন্টস সেক্টরের শ্রমিকরা, এবং তাদের ক্ষেত্রে মাত্র 3-4টা ধারা হচ্ছে শ্রম আইনে কার্যকর করা হয় তাদের ক্ষেত্রে। কীরকম? একটা হলো যে 26 ধারাটা, ধরেন কাউকে ফ্যাক্টরি থেকে টার্মিনেট করে দিবে, তো টার্মিনেট করলে 26 ধারা ইমপ্লিমেন্ট। 26 ধারার বিরুদ্ধেও কিন্তু আমরা কথা বলছি, কারণ 26 ধারাটাও আচ্ছা নির্যাতনমূলক একটা ধারা, কিন্তু তারপরে 26 ধারাই শ্রমিক সবচেয়ে বেশি টাকা পায় আর কি। মানে তো এই 26 ধারা, 20 ধারা এবং মালিকরা অনেক বেশি তাদের ধারাগুলো কাটে। 13-1 ধারায় বিনা কারণে ফ্যাক্টরি, তাদের পক্ষের যে ধারা সেগুলো বেশি কার্যকর হয় আর কি। মাতৃত্বকালীন ছুটির ক্ষেত্রে এই ধারাটা একটু কার্যকর হয়। 5-6টা ধারার বাইরে আসলে পুরা শ্রম আইনে খুব বেশি মানে মানে আর্টিকেল যদি আপনি হিসাব করে দেখেন, আসলে শ্রমিকদের এই লড়াই সংগ্রামের ক্ষেত্রে খুব বেশি কার্যকর হয় না আর কি। শ্রমিকরা এই কয়টা ধারাই বুঝছে। অথচ অন্যান্য উন্নত দেশে যদি আপনি দেখেন, শ্রমিকদের স্বার্থের বাইরে কোনো শ্রম আইনের কোনো ধারা যদি মানে অন্যরা নিতে, যেমন ফ্রান্স বা ইউরোপের অনেক দেশে যদি তারা অ্যাডপ্ট করতে চায়, তাহলে কিন্তু বিরাট লড়াই সংগ্রাম হয়ে যায়, সরকার পড়ে যায়, এরকম পরিস্থিতি হয়ে যায়। অথচ আমাদের দেশে কিন্তু আমরা এই অবস্থাটা তৈরি করতে পারি না এখন পর্যন্ত, যে আমাদের যে ধারাগুলি শ্রমিকদের পক্ষে আছে সেইগুলোই আমরা ভালোভাবে শ্রমিকদের জীবনে ইমপ্লিমেন্ট করব। কারণ এখন পর্যন্ত খাওয়া পড়ার জায়গাটাই এড়েছে, মানে 8 ঘন্টা কাজ করে কোনো শ্রমিকের পক্ষে তার জীবন চালানো সম্ভব না। সে ওভারটাইম করতে হয়, ওভারটাইম সে ইচ্ছে করে করে, অথচ এটা কিন্তু সারা পৃথিবীতে এখন বাধ্য, মানে এক ধরনের, তাকে যদি বলা হয় তুমি 8 ঘন্টা পর রেস্ট নাও, সে রেস্ট নিবে না তো, এবং সে এক ধরনের বাধ্য হয় যে 8 ঘন্টার পর আরো 4-5 ঘন্টা কাজ করলে সে, কিন্তু পরের দিন কাজ করতে গেলে তাকে কিন্তু সুস্থ থাকতে হবে, এবং সেটা তো থাকে না, কারণ তার মজুরি যা পায়। আপনারা জানেন যে মজুরির ক্ষেত্রে যে আমরা লড়াইটা করছি, 5 বছরের মধ্যে মজুরি যখন আপনি 5 বছরের মাঝখানে জিনিসপত্রের দাম তো অনেকবার বাড়ে, এবং সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ মজুরি তো আমাদের কেউ আসলে দেয় না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে এসে সময় দেওয়ার জন্য। সবশেষে দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলবার থাকে। আমি দর্শকদের উদ্দেশ্যে একটাই বলবো, শ্রমিকদের পাশে দাঁড়ান। আর শ্রমিকদেরকে উদ্দেশ্যেও একটা কথা বলবো যে শ্রমিকের তো শুধু মজুরি বৃদ্ধির আন্দোলন করলে হবে না, তার রাজনৈতিক লড়াই করতে হবে। বিশেষ করে তার মজুরির দাসত্ব থেকে তাকে মুক্তি পেতে হবে এবং শোষণ থেকে তাকে মুক্তি পেতে হবে। এবং আজকে মে দিবসের লড়াইটা সেইখানেই সার্থক হবে। মে দিবসের মানে সেই জায়গায় সার্থক হবে যদি শ্রমিক তার লড়াইটাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করে এবং অবস্থার পরিবর্তনের জন্য একটা জায়গায় নিয়ে যেতে পারে। এবং সেই লড়াইয়ে, শ্রমিকদের সেই লড়াইয়ে দর্শক সহ সারা দেশের বিবেকবান মানুষ থাকবে, সেই প্রত্যাশা করছি। এবং আবারও সবাইকে মে দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নোট টাওয়ার 110, বীরত্তম CR দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320304। আমাদের ইমেইল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। ফরাসি অভিনয় শিল্পী জুলিয়েট বিনোশের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, কাকতালীয়ভাবে আমি কোনো কাকতালীয় ঘটনায় বিশ্বাস করি না। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।